প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি, এটা আপনারা জানেন। কিন্তু এই নির্বাচন নিয়ে কতগুলো সমস্যা সামনে দাঁড়িয়ে গেছে এবং এই নির্বাচন করাটা কতটা কঠিন এবং কতটা বিপজ্জনক হতে চলেছে সে বিষয়ে আজকে কিছুটা আলোকপাত করব। সবকিছু ঠিকঠাক থাকলে 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে, এমনটাই আম, শোনা যাচ্ছে বা এমনটাই আমরা ধারণা করছি। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তে কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে দেখলে মনে হয় পরিস্থিতি সবকিছু ঠিকঠাক আছে এবং সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে আছে। কিন্তু বাস্তবতা হলো ভেতরে ভেতরে সরকার পড়েছে তিন দিক থেকে চাপের মুখে। এই তিন দিকের চাপটা কি? একদিকে রয়েছে বিদেশি শক্তির কূটনৈতিক চাপ, এরপরে রয়েছে রাজপথে সম্ভাব্য অস্থিরতা। এটা আপনারা দেখছেন প্রতিদিনই কি ধরনের অস্থিরতা রাজপথে বিরাজ করছে। এবং তৃতীয় যে চাপ, সেটা হচ্ছে নিজেদের রাজনৈতিক মিত্রদের ভেতরের ফাটল। এই তিন ধরনের চাপে সরকার কিন্তু একেবারে কুপোকাত হয়ে আছে, যেটা কিন্তু আহ উপর থেকে খুব বেশি একটা বোঝা যায় না। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ঝুঁকির মাত্রা ততই বাড়ছে। প্রশ্ন হলো, সরকারের জন্য এই ঝুঁকির মূল উৎস আসলে কোথায়? প্রথম বিষয় হলো পশ্চিমাদের যে চাপ এবং ইনক্লুসিভ নির্বাচনের যে কথা উঠে আসছে, এই দুটো চাপই কিন্তু খুবই ভয়ঙ্করভাবে দেখা দিয়েছে। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া প্রায় একই ভাষায় একই সুরে তারা কথা বলে যাচ্ছেন। তাদের মূল দাবি কি? তাদের দাবি হচ্ছে বাংলাদেশে নির্বাচন হতে হবে ইনক্লুসিভ। এখন প্রশ্ন হলো, ইনক্লুসিভ মানে কি এবং ইনক্লুসিভ বিষয়টা আসলে কি? ইনক্লুসিভ হচ্ছে সব বড় রাজনৈতিক শক্তি যে কোনোভাবে নির্বাচন প্রক্রিয়ার ভিতরে থাকতে হবে, অর্থাৎ সবগুলো বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ এই নির্বাচনে থাকতে হবে। সেটি হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। এই দাবির কেন্দ্রে রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ। পশ্চিমা যেই দেশগুলো রয়েছে তাদের মূল্যায়ন অনুযায়ী আওয়ামী লীগের এখনো একটি বড় ভোট ব্যাংক রয়েছে, যার আকার আনুমানিক 30 থেকে 35% মতো হতে পারে, হয়তোবা আরো বেশিও হতে পারে। এই ভোটাররা যদি ভোট দিতে না পারে, তাহলে নতুন সরকার আন্তর্জাতিকভাবে দুর্বল হয়ে পড়বে। অর্থাৎ যে সরকারটা আসবে সেই সরকারটা হবে অত্যন্ত দুর্বল, ভঙ্গুর একটা সরকার, যে সরকারকে ধাক্কা দিলেই পড়ে যাবে। অর্থাৎ সরকার বেশি দিন টিকতে পারবে না। এটাই হচ্ছে মূল সমস্যা। কূটনৈতিক মহল তখন বলতে পারবে এই সরকার দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করে না। তার মানে কি? তার মানে হচ্ছে বিরোধী পক্ষ, অর্থাৎ যারা যে দলগুলোকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে, তারা একটা সুযোগ পেয়ে যাবে। এর মধ্যে আপনারা খেয়াল করেছেন ডক্টর খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং তাকে শোনা যায় যে তাকে ডেকে নেওয়া হয়েছে সেখানে। এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একটি বিষয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের এই যে মার্কিন সফর, সেটি নিয়ে কিন্তু নানা জল্পনা কল্পনা হয়েছে এবং সেখানে কি আলোচনা হয়েছে এটা নিয়েও কিন্তু নানাজন নানাভাবে মন্তব্য করছেন। বাস্তবতা হলো, ওয়াশিংটনে মূলত বোঝানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশ কিভাবে একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক বা ইনক্লুসিভ নির্বাচন করবে। এই বিষয়টাই ডক্টর খলিলুর রহমানকে বোঝানো হয়েছিল। কিন্তু বিভিন্ন কূটনৈতিক সূত্র বলছে যুক্তরাষ্ট্র এখনো পুরোপুরি সন্তুষ্ট নয়। অর্থাৎ বাংলাদেশ বর্তমান যে নির্বাচন আয়োজন করছে এই প্রক্রিয়ার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত সন্তুষ্ট নয়। এখানেই সরকারের প্রথম এবং সবচেয়ে বড় সমস্যা স্পষ্ট হয়ে দেখা দিয়েছে। আওয়ামী লীগকে ফেরালে দেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা দেখা দিবে, কারণ এখানে বিবদমান যারা রাজনীতি করছে বর্তমানে আওয়ামী লীগকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাকিদের মধ্যে, ওরা কিন্তু দেশের ভিতরে চরম অরাজকতা, অস্থিরতা শুরু করবে এবং তার রাস্তায় নেমে যেতে পারে কেন আওয়ামী লীগকে আনা হচ্ছে। আবার যদি আওয়ামী লীগকে না ফেরানো হয়, তাহলে বাইরের কূটনীতিক চাপ তো রয়েছে। সরকার কার্যত দাঁড়িয়ে আছে দুই আগুনের মাঝখানে।
এখন সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কাছে একটা জিনিস জানতে চায়, সেটা হচ্ছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, যেটার কথা বলা হয়েছিল, ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন প্রথমে, সেটা কেন ব্যর্থ হলো। তো ডক্টর ইউনূস শুরুতে বলেছিলেন, ভেবেছিলেন যে দক্ষিণ আফ্রিকার আদলে একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করে একটি বড় রাজনৈতিক সমাধানে পৌঁছানো যাবে। তার যে পরিকল্পনা ছিল সেটা হচ্ছে আওয়ামী লীগ অতীত শাসনের ভুল স্বীকার করবে, ক্ষমা চাইবে, তারপর ধীরে ধীরে রাজনীতিতে ফেরার রাস্তা খুলবে। কিন্তু আওয়ামী লীগ এই শর্ত মানেনি। তাদের স্পষ্ট অবস্থান, তারা কোনো অপরাধ বা দায় স্বীকার করবে না। সরকার কিন্তু পিছু হাঁটেনি। ফলে তৈরি হয়েছে সবচেয়ে বিপজ্জনক বাস্তবতা। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, কিন্তু ভাঙ্গা নয়। তাদের সাংগঠনিক নেটওয়ার্ক, কর্মী ও সমর্থকরা এখনো সক্রিয়। ভোটে নেই, কিন্তু রাজপথে নামার সক্ষমতা কিন্তু তাদের রয়েছে। এটাই সরকারের জন্য বড় মাথা ব্যথা। এখন 8 জানুয়ারি নিয়ে একটি শঙ্কা দেখা দিয়েছে। এটা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা চলছে যে জানুয়ারি মাসের 18 তারিখ কি ঘটবে, 18 তারিখে বা 18 তারিখের পরে। দেশের গোয়েন্দা সংস্থাগুলোর অভ্যন্তরীণ যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী একটি তারিখ বারবার উঠে আসে, সেটা হচ্ছে 18 তারিখ। আশঙ্কা করা হচ্ছে এই সময়ের পর আওয়ামী লীগের সংগঠিত যে অংশ, তারা রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে। কারণ এই সময়ের মধ্যে আন্তর্জাতিক মহলের অবস্থান অনেকটা পরিষ্কার হয়ে যাবে। কারণ এই সরকারের উপরে যে কাদের সমর্থন নেই, সরকার কতটা দুর্বল, সেটা আওয়ামী লীগ বুঝে যাবে এবং তারা রাস্তায় নেমে পড়তে পারে। যদি আওয়ামী লীগ বুঝতে পারে পশ্চিমা দেশগুলো সরকারকে পুরোপুরি সমর্থন দিচ্ছে না, তাহলে তারা এটাকে সুযোগ হিসেবে নিতে পারে। এই কারণেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ভিতরে উদ্বেগ বাড়ছে। তারা জানে একবার বড় সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। এবার আসি সরকারের মিত্রদের কথা। সরকারের মিত্ররা কিভাবে দুর্বল হয়ে পড়েছে। সমস্যার শুধু বিরোধীদের মধ্যে নয়, সরকারের নিজেদের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে স্পষ্ট ফাটল দেখা দিয়েছে। ইসলামপন্থী 11 দলীয় জোটের ভিতরে জামাতে ইসলামী ও চরমোনাই পীরের মধ্যে যে তাদের যে দুই দল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং জামাতে ইসলামী, প্রকাশ্য টানাপোড়েন শুরু হয়েছে। এটা আপনারা আজকে দেখতে পেয়েছেন। জামাতে ইসলামী 190 আসনের দাবি নিয়ে অনড় রয়েছে। অন্য দলগুলো এটাকে দেখছে একচেটিয়া দখলদারি হিসেবে। এই বিরোধ গভীর হলে, আমি বলবো আজকে অনেকটা গভীর হয়ে গেছে, ভেঙে পড়তে পারে তাদের জোট। আমি বলবো যে ভেঙে পড়েছে। ইসলামী ঐক্য জোটের ভেতর থেকে চরমোনাই পীরের দল এবং মাওলানা মামুনুল হকের যেই দল, এরা কিন্তু বেরিয়ে গেছে। সরকারের মাঠ পর্যায়ের সমর্থন এখন দুর্বল হয়ে পড়বে, এটি একেবারে স্বাভাবিক ঘটনা। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে নীরব লড়াইটা হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের নিয়ে। সে বিষয়ে একটু আলোকপাত করি। বিএনপি ও জামাত দুই পক্ষই চেষ্টা করছে এই আওয়ামী লীগের যে 30 থেকে 35% ভোটার, তাদেরকে তাদের নিজেদের দিকে টানতে। কারণ রাজনৈতিক বাস্তবতা একেবারে পরিষ্কার, যে পক্ষ এই ভোট ব্যাংক পাবে সেই পক্ষ সরকার গঠন করবে। এখানেই সরকার সবচেয়ে বেশি আটকে গেছে। এই ভোটারদের পুরোপুরি বাদ দিলে বিদেশি চাপ বাড়বে, আর সুযোগ দিলে নিজেদের রাজনৈতিক মিত্রদের মধ্যে ক্ষোভ বাড়বে এবং ঝামেলা শুরু হয়ে যাবে। এবার আসি শেষ কথায়। সব মিলিয়ে ডক্টর ইউনূসের সরকার এখন দাঁড়িয়ে আছে একটি প্রকৃত রাজনৈতিক সংকটে। একদিকে পশ্চিমা শক্তির ক্রমবর্ধমান চাপ, অন্যদিকে রাজপথে অশান্তির আশঙ্কা, তার উপর সরকার সমর্থিত জোটের ভেতরের ফাটল। এই নির্বাচন শুধু ক্ষমতা নির্ধারণের প্রক্রিয়া নয়, এটি ডক্টর ইউনূস সরকারের জন্য বিশ্বাসযোগ্যতার সবচেয়ে বড় পরীক্ষা। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।